দ্বাদশ শ্রেণীর ভৌম জল সম্পর্কে জানি। এখন ভৌম জলের কাজ ও তার ফলে সৃষ্ট গুণরূপ, এটা চ্যাপ্টারের নাম। তো আমরা প্রথমত জানবো যে ভৌম জল কাকে বলে। এটা ফার্স্ট আমাদের ধারণা নিতে হবে। দেখো, ভৌম জলকে ইংরেজিতে বলা হয় গ্রাউন্ড ওয়াটার। গ্রাউন্ড মানে তো মাঠকে বোঝায়, আর ওয়াটার মানে জলকে বোঝায়, অর্থাৎ ভূগর্ভ জল হচ্ছে কি না ভৌম জল। দেখো, সূর্যের তাপে জল বাষ্পে পরিণত হয়ে স্থলভাগের দিকে আসে। পাহাড়ে বাধা পাওয়া মানে ঢালবে, উপরের দিকে উঠবে, মেঘ সৃষ্টি করে বৃষ্টিপাত ঘটাবে। ওগুলো আবার এটা স্থলভাগেও বৃষ্টিপাত ঘটাতে পারে। এই বৃষ্টির জল পাহাড়ের হলে নদী আকারে আবার সেই সাগর মহাসাগরে যাবে। এটা সমুদ্র ভাগ, এটা স্থলভাগের একটা অংশ। স্থলভাগের গঠনটা একটু চিন্তা করে নাও, তারপর আর জানতে সুবিধা হবে। অর্থাৎ স্থলভাগকে যদি এইভাবে কাটা হয় তাহলে দেখবে যে এই অনুভূমি বরাবর কতগুলো স্তর পাওয়া যায়। কি বললাম, যখন একটা কোনো জায়গা যদি খারাপভাবে ভূপৃষ্ঠকে চেক করা হয়, তোমরা যদি উপর থেকে নিচ পর্যন্ত লক্ষ্য করো তাহলে ভালো করে দেখবে উপর থেকে যত নিচের দিকে যাওয়া যাবে বিভিন্ন রকম উপাদানগত, বর্ণগত, সচিত্রতাগত পার্থক্য রয়েছে। তো যেখানে অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে যে পরপর নিচের দিকে অনেক স্তর দেখতে পাওয়া যায়, যেগুলোর মধ্যে দিয়ে ফাঁক রয়েছে, এই বৃষ্টির জল কিংবা বায়ু প্রবেশ করতে পারবে, তাকে প্রবেশশীলা স্তর বলা হয়। আর যে স্তর এই ভেতর দিয়ে যতটা যেতে পারবে সেগুলো হচ্ছে প্রবেশ, আর যার ভেতর দিয়ে একেবারে যেতে পারবে না, যেমন ধরো এরকম একটা স্তর রয়েছে, একে আমি অপ্রবেশ্য স্তর বলবো। অপ্রবেশ্য স্তর, এটা অপ্রবেশ্য। আর এই পর্যন্ত যদি আমি ধরি এটা হচ্ছে প্রবেশ্য, প্রবেশ্য স্তর, আর এটা অপ্রবেশ্য স্তর। অর্থাৎ যে স্তরের ভিতর দিয়ে জল কিংবা বায়ু চলাচল করতে পারবে তাকে বলবো আমরা প্রবেশ্য স্তর, আর যার ভিতর দিয়ে যেতে পারবে না তাকে আমরা বলবো অপ্রবেশ্য শিলা স্তর। তাহলে পৃথিবীর অভ্যন্তরভাগের গঠনে এরকম রয়েছে, কোন একটা জায়গায় রয়েছে যার ভিতর দিয়ে জল নিচের দিকে যেতে পারছে না, আবার কোনো আর উপরে যে অংশগুলো রয়েছে তার মধ্যে ফাঁক বা সচিত্রতা রয়েছে, তার ভিতর দিয়ে জল সহজে চুঁয়ে নিচের দিকে যেতে পারে। দেখো, মূলত আমি বলছি বৃষ্টির জল কিংবা নদীর জল কিংবা বরফ গলা জল বা হিমবাহ জল, তাই না, কিংবা সমুদ্র থেকেও হতে পারে। ভূগর্ভে আবার কোনো কোনো জায়গায় ম্যাগমা থাকে, ম্যাগমা বা ম্যাগমা গহ্বর থাকে, এটা ম্যাগমা গহ্বরও ধরতে পারবে। এগুলো থাকে, এগুলো থেকেও গরম জল অনেক সময় বেরিয়ে আসে, পড়ার আগে আগ্নেয় পর্বত সৃষ্টি করতে পারে এখানটায়। তো বিষয়টা কি আমরা জানবো যে ভূপৃষ্ঠের বহির্ভাগের বিভিন্ন প্রক্রিয়া দ্বারা সৃষ্ট যে জল, বৃষ্টিপাত হতে পারে, নদী থেকে হতে পারে, বরফ গলা হতে পারে, তাই না, ভূগর্ভ চুঁইয়ে যখন নিচের দিকে গিয়ে একটা নির্দিষ্ট স্তরের উপরিভাগে জমা হয় তাকে আমরা বলবো গ্রাউন্ড ওয়াটার বা ভৌম জল, যেটা আমরা কূপ নলকূপের মাধ্যমে তুলে পানীয় জল হিসেবে ব্যবহার করছি, কিংবা কৃষিকাজেও ব্যবহার করা হয়, বা বহু রকম কাজে ব্যবহার করা হয়। আবার কোনো কোনো সময় গরম জল যখন বেরোতে থাকে তাকে কাজে লেগে জলের উৎপাদন করা হয়। আবার বিভিন্ন জায়গায় এই ভূগর্ভের জল বৈচিত্র্যময় ভূমিরূপ সৃষ্টি করে, মূলত কাস্ট অঞ্চলে বৈচিত্র্যময় ভূমিরূপ সৃষ্টি করে। ভৌমজলের গুরুত্ব আমি বলে দিচ্ছি, একটু শুনে নাও। এই যে ভূগর্ভের জল, প্রথমত আমরা কি বললাম না, নল ভরে দিই। আমাদের যত রকম নলকূপ রয়েছে এই প্রবেশ্য স্তর পর্যন্ত, অর্থাৎ অপ্রবেশের উপরে যেখানে স্থায়ীভাবে ভূগর্ভের জল সঞ্চয় আছে সেই পর্যন্ত নল পাঠিয়ে দিচ্ছি, এখানে আমরা জল তুলে দিচ্ছি, অর্থাৎ খুব নলকূপ সাথে জল পাচ্ছি। ওই শ্যালোকে কাজে লাগিয়ে বিভিন্ন জায়গায় বিঘার পর বিঘা জমি চাষবাস হচ্ছে, পানীয় জলের চাহিদা মেটাচ্ছি, চাষবাসের কাজে ব্যবহার করছি। আবার ওই জল চুনাপাথরযুক্ত অঞ্চলের ক্ষয় সঞ্চয় কার্যের মাধ্যমে এই ভৌম জল বৈচিত্র্যময় ভূমিরূপ সৃষ্টি করায়। একটা সিঙ্ক হোল, সোয়ালো হোল, ডোলাইন এরকম ক্ষয়জাত ভূমিরূপ।
একটা গুহার মধ্যে স্ট্যালাকটাইট, স্ট্যালাগমাইট, জিও বা স্তম্ভ ইত্যাদি সৃষ্টি করে। এছাড়া কাষ্ঠ অঞ্চলকে অনুর্বর করে তোলে এই ভৌমজল। আবার কোন জায়গায় গরম জল যখন বেরিয়ে আসছে সেটা উষ্ণ প্রস্রবণ সৃষ্টি করছে, খনিজ মিশ্রিত জল বেরিয়ে এলে খনিজ প্রস্রবণ সৃষ্টি করছে। এগুলো ভৌমজলেরই, তাই না, গুরুত্ব। তো দেখো তাহলে ভৌমজল কাকে বলে বললাম? ভূগর্ভের জল। সে বৃষ্টি হোক, নদী হোক, হিমবাহ হোক, সমুদ্র থেকে হোক, ভূগর্ভে যেখানে জমা হচ্ছে তাকে বলা হচ্ছে ভৌমজল। ভূগর্ভের জলকে ভৌমজল বলে। তাহলে ভৌমজলের ধারণা আশা করি তোমরা পেলে। এবার আমরা জানবো ভৌমজলের উৎসগুলি কি কি রয়েছে, বা উৎসের শ্রেণী বিভাগ আলোচনা করো, সেটা এইভাবে। ভৌমজলের উৎস অর্থাৎ কি আমরা জানবো? ভৌমজলের উৎস সমূহ। এই ভৌমজলের উৎস সম্পর্কে কি কি জানবো? উৎস বা উৎসের শ্রেণী বিভাগ যদি বলা হয়, কতগুলো ভাগ রয়েছে দেখো। প্রথমত যেটা জানবো, ভৌমজলের প্রধান উৎস ধরা হয় আবহিক জল। আবহিক জল। তারপর যদি আমরা বলি সহজাত জল। সহজাত জল উৎস বা প্রকার। এটা সম্পর্কে জানি। তাহলে এটা ক প্রকার? অনেকগুলো ভাগ আছে। আমরা কতগুলো ভাগ জানো? আবহিক জল, সহজাত জল, তারপর উৎসন্দন ওয়াটার, তারপর রয়েছে সামুদ্রিক জল, তো দেখো ছোট ছোট করে জেনে নিই। আবহিক জল বা মিটিওরিক ওয়াটার কাকে বলে? আবহাওয়া অর্থাৎ বায়ুমণ্ডলের যে সূর্যের তাপে জল বাষ্প হওয়া, স্থলভাগের দিকে যাওয়া, পাহাড় পর্বতে বাধা পাওয়া, কিংবা জল বাষ্প হয়ে সোজা উপরে উঠে গিয়ে শীতল বাতাসের সংস্পর্শে এসে ঘনীভূত হয়ে মেঘ সৃষ্টি হওয়া, মেঘ থেকে বৃষ্টি ঝরে পড়া, পাহাড়ের ঢালে বৃষ্টি হওয়া, ওই বৃষ্টির জল যখন ভূপৃষ্ঠ চুঁয়ে নিচের দিকে গিয়ে ভূগর্ভে জমা হয়, তখন তাকে আমরা বলবো আবহিক জল বা মিটিওরিক ওয়াটার। দেখো অর্থাৎ জলীয় বাষ্প এসছে, আকাশে উঠেছে, শীতল বাতাসের সংস্পর্শে এসে ঘনীভূত হয়ে মেঘ থেকে বৃষ্টি হয়েছে, ওই বৃষ্টির জল শিলারন্ধ্রের ভেতর দিয়ে চুঁয়ে নিচের দিকে গিয়েছে, গিয়ে অপ্রবেশ্য স্তরের উপর প্রবেশ্য স্তরে জমা হয়েছে, একদম চুঁয়ে নিচের দিকে নেমে এসছে। হ্যাঁ, এই জন্য একটু বলা হচ্ছে কি আবহিক জল, আবহাওয়া থেকে হচ্ছে। আকাশ থেকে হয় বলে এর আরেক নাম গগনাম্বু ওয়াটার। ইংরেজি থেকে বলা হচ্ছে মিটিওরিক জল ওয়াটার। আকাশ থেকে বৃষ্টির মাধ্যমে জল চুঁয়ে নিচে যায় বলে একে গগনাম্বু ওয়াটার। আবার এই চুঁয়ে ভেতর দিকে প্রবেশ করে বলে এই তোমার আবহিক জলকে, মিটিওরিক জলকে, গগনাম্বু জলকে বলা হয় অনুপ্রবিষ্ট, অর্থাৎ নিচের দিকে যায় বলে, রন্ধ্রের ভেতর দিয়ে প্রবেশ করে বলে, তাই না, অনুপ্রবিষ্ট ভৌমজলও বলা হয়। তাহলে আমরা আবহিক জল সম্পর্কে জানি। এবার সহজাত জলটা কি, বা কানেক্ট ওয়াটার বা জীবাশ্ম জল বলা হয় সহজাত জল। দেখো সমুদ্র জলরাশি রয়েছে, এটা যদি ধরে নেওয়া হয় যে সমুদ্রের এদিকে পাড় থাকে, তাহলে এতটা জলের অংশ রয়েছে, এতটা জলের অংশ রয়েছে। তাহলে চিন্তা করে নাও এটা সমুদ্র ভাগ করে আছে। এটা যদি পাড় ধরে নাও, অর্থাৎ স্থলবাহিত নড়িকা করে সে সমুদ্র তলদেশে প্রতি বছর স্তরে স্তরে জমা হচ্ছে। এই স্তরে স্তরে জমা হওয়ার জন্য এটা, অর্থাৎ প্রথম বছর একটা স্তর হয়ে গেল, দ্বিতীয় বছর আরেকটা স্তর হচ্ছে, তৃতীয় বছর আরেকটা স্তর হচ্ছে। এই পলিরাশি নিচে জমা হওয়া জলরাশি একটা চাপ দেওয়া, পলিরাশি জমাট বেঁধে সৃষ্টি হবে পাললিক শিলা, এটা তোমরা জানো, তার মধ্যে সচিত্র থাকে। আর এই সমুদ্রের লবণ জল যখন চুঁয়ে নিচের দিকে যায়, তাই না, শিলারন্ধ্রের মধ্যে দিয়ে যেতে যেতে ওগুলো পরিশুদ্ধ হয়ে এই পাললিক শিলা স্তরের মধ্যে ভৌমজল সৃষ্টি করে। সমুদ্রের জন্য না, সেই জল শিলারন্ধ্রের চুঁয়ে চুঁয়ে নিচের দিকে যাবে। যত চুঁয়ে নিচের দিকে যাচ্ছে তত কি হচ্ছে, পরিশোধন হচ্ছে,
লবণকণা থেকে যাচ্ছে, জল যাচ্ছে একটা নির্দিষ্ট স্তরে, অর্থাৎ অপ্রবেশ্য স্তরের উপর প্রবেশ্য স্তরের মধ্যে ওই পাললিক শিলাস্তরের রন্ধ্রের মধ্যে জমা হচ্ছে। এই পাললিক শিলাস্তরের রন্ধ্রের মধ্যে থাকার জন্য, যেহেতু সমুদ্র থেকে হচ্ছে, হ্যাঁ, অর্থাৎ পাললিক শিলাস্তরের মধ্যে হচ্ছে, পাললিক শিলাস্তরের মধ্যে হওয়ার জন্য একে সহজাত জল বা কানেক্ট ওয়াটার বলে। এটা হচ্ছে সহজাত জল বা কানেক্ট ওয়াটার বা জীবাশ্ম জল বলে। জীবাশ্ম তো কি জানো, এই পাললিক শিলাস্তরের মধ্যে উদ্ভিদ প্রাণী দেহাবশেষ চাপা পড়লে চাপের তাপে থাকতে থাকতে পাথরে পরিণত হয়, তাকে জীবাশ্ম বলে। তাহলে দেখো এই পাললিক শিলাস্তরের মধ্যে কি ঘটনা ঘটছে না, এই সমুদ্রের নোনার জল চুঁয়ে নিচের দিকে শিলারঙ্গের মধ্যে দিয়ে যেতে 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 পরিশোধন হয়ে ভৌমজল সৃষ্টি করলো, সাধু জল, মিষ্টি জল সৃষ্টি হয়ে গেল। পাললিক শিলাস্তরের মধ্যে সৃষ্টি হয় বলে একে সহজাত জল বলে বা জীবাশ্ম জল বলা হয় বা কানেক্ট ওয়াটারও বলা হয়। এবার চলে আসো উৎসন্দন ওয়াটার বা জুভেনাইল ওয়াটার বা ম্যাগনেটিক ওয়াটার। ম্যাগনেটিক ওয়াটার, ম্যাগনেটিক কেন সেটাই শুনলেই হয়ে যাবে। উৎসন্দন অর্থাৎ উপরের দিকে ক্ষরণ দেয়, অর্থাৎ উঠতে গিয়ে ক্ষরণ, অর্থাৎ উঠতে গিয়ে ক্ষরণ, কথাটা মনে রাখো। ভূগর্ভে উত্তপ্ত তরল ম্যাগমা যদি দুর্বল স্থান পায়, সেই দুর্বল স্থান দিয়ে ফেটে বাইরে বেরিয়ে এসে আগ্নেয়পর্বত সৃষ্টি করে, এটা তোমরা জানো। এই যে ম্যাগমার ঊর্ধ্বমুখী প্রবাহ, ম্যাগমা মানে তরল পদার্থ, তার মধ্যে জল আছে না নেই? আছে, গরম জল রয়েছে। এবার চিন্তা করে দেখো, যদি গরম জল থাকে, ওই গরম জল যখন উঠতে গিয়ে প্রবেশ্য শিলা কি করছে, তাকে জলটাকে টেনে নিচ্ছে, জলটাকে স্তরের মধ্যে টেনে নিচ্ছে। এই উঠতে গিয়ে জল ক্ষরিত হয়ে শিলা স্তরের মধ্যে থেকে যাচ্ছে, বিষয়টা মনে রাখো। ম্যাগমা থেকে উঠতে গিয়ে জল ক্ষরিত হয়ে শিলা স্তরের মধ্যে জলটা থেকে যাচ্ছে, ম্যাগমা থেকে যাচ্ছে, এই জলকে বলা হয় উৎসন্দন। ম্যাগমা থেকে হয় বলে একে ম্যাগমেটিক বা উৎসন্দন বা জুভেনাইল ওয়াটার বলা হয় বা ম্যাগনেটিক ওয়াটার বলা হয়। দেখো, ম্যাগমা থেকেও ভূগর্ভে জল সঞ্চয় হয়। আরেকটা জিনিস জানো, এই চারটা জিনিস জানলেই হবে। সামুদ্রিক জল, সমুদ্রের জলরাশি রয়েছে, দ্বীপগুলোর ক্ষেত্রে খুব ভূমিকা পালন করে ওশেনিক ওয়াটার বা সামুদ্রিক জল। কিরকম? সুবিশাল সমুদ্র, এই যে সমুদ্র অংশ রয়েছে, যে সমুদ্রের অংশ ধরে নাও, এই সমুদ্রের জল আর এদিকে তার পার, এর মধ্যে ঢাল রয়েছে, শিলাস্তর রয়েছে, এই শিলাস্তরের মধ্যে প্রবেশ অপ্রবেশ্য স্তর রয়েছে। এই সমুদ্র থেকে জল যখন সরাসরি কি করে, প্রবেশ্য শিলাস্তরের মধ্যে প্রবেশ করে সঞ্চয় হয়, ও যখন সমুদ্র থেকে স্থলভাগের দিকে ঢুকতে শুরু করবে, সেও পরিশোধন হবে, হয়ে সাধু জলে পরিণত হবে। এই সমুদ্রের জল, তাই না, সমুদ্র থেকে স্থলভাগের ভেতর দিকে ঢুকে ভূগর্ভে সঞ্চিত হয়ে যে জল হয়, তাকে সামুদ্রিক জল বলা হয়। আর ম্যাগমা থেকে যেটা হয় সেটা হচ্ছে উৎসন্দন ওয়াটার, হ্যাঁ, বা জুভেনাইল ওয়াটার বা ম্যাগনেটিক ওয়াটার, উৎসন্দ ওয়াটার। আর এরা সমুদ্র থেকে ঢুকলে সামুদ্রিক জল বলা হয়। তাহলে বিষয়টি আশা করি তোমাদের এই সমুদ্র ভৌমজলের উৎস বা তার প্রকারভেদ আলোচনা, যে চারটি ভাগ আলোচনা করলাম, এটা তোমরা ভালো করে বুঝতে পেরেছ। এবার তোমরা চলে আসো ভৌমজলের নিয়ন্ত্রক সমূহের পরিচয় দাও, এটা একটু জেনে নিই। ভৌমজলের নিয়ন্ত্রক সমূহের পরিচয় দাও, এটা আমরা জানবো। আমরা 4-5টি নিয়ন্ত্রক জানলেই হবে, 3 নম্বর অথবা 4 নম্বরের কোশ্চেন থাকতে পারে। তো প্রথমত দেখো, বৃষ্টিপাত একটা, অর্থাৎ ভৌমজলের নিয়ন্ত্রক। এই নিয়ন্ত্রক সমূহ কয়েকটা জানলে হবে। প্রথমত শিলাস্তরের গঠন, শিলা স্তরের গঠন, ভূমির ঢাল, ভূমির ঢাল, প্রবেশতা। তাহলে আমরা জানছিলাম যে ভৌমজলের নিয়ন্ত্রক সমূহ কি কি রয়েছে। তো শিলাস্তরের গঠন সম্পর্কে একটু জেনে নিই। দেখো, এই যে বললাম যে ভূপৃষ্ঠ থেকে যদি একটা উলম্ব বরাবর প্রস্থচ্ছেদ করো, তাহলে কতগুলো স্তর আমরা দেখতে পাবো। এই স্তরে তোমরা কি কি দেখছো, যে সব জায়গায় একই রকম উপাদান নেই, কোনো জায়গায় বড় বড় ফাঁক থাকতে পারে, কোনো জায়গায় খুব ছোট ছোট ফাঁক থাকতে পারে, তাই না? এইভাবে শিলাস্তরের অভ্যন্তরভাগের গঠন, ভূ অভ্যন্তরভাগের গঠন
তাই না? বিভিন্ন উপাদান দ্বারা গঠিত হওয়ার জন্য তাদের পার্থক্য হয়েছে, বিভিন্ন স্তর সৃষ্টি হয়েছে। আর শিলাস্তরের এই গঠনের পার্থক্য রয়েছে। এই পার্থক্যের মধ্যে দেখো, যে সমস্ত শিলাস্তরের মধ্য দিয়ে জল, বায়ু প্রবেশ করে ভেতর দিকে যেতে পারে তাকে আমরা প্রবেশ্য স্তর বলি। এই যে প্রবেশ্য স্তর। আবার যে স্তরের ভেতর দিয়ে জল চুঁয়ে যেতে পারে না, এর ভেতর দিয়ে জল চুঁয়ে যেতে পারে না, কঠিন শিলা দ্বারা গঠিত, তাই না, তখন তাকে বলা হয় অপ্রবেশ্য স্তর। দেখো, ভৌমজলের নিয়ন্ত্রণের ক্ষেত্রে এই প্রবেশ্য অপ্রবেশ্য স্তর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিরকম? অর্থাৎ প্রবেশ্যতা থাকলে জল চুঁয়ে নিচের দিকে যাবে, ভূগর্ভে যাবে। আর নিচে অপ্রবেশ্য স্তর থাকলে তার উপরে, অপ্রবেশ্য স্তর থাকা মানে তার উপরে এই চুঁয়ে আসা বা অনুপ্রবেশ করা জল এখানে জমা হবে। অতএব দেখো, শিলাস্তরের নিয়ন্ত্রক হিসাবে এই প্রবেশ্য অপ্রবেশ্য শিলাস্তর এর অবস্থান ভৌমজলের ভাণ্ডার গড়ে তুলতে বা ভৌমজল সৃষ্টি হতে বিশেষ ভূমিকা পালন করছে। অপ্রবেশ্য স্তর থাকতেই হবে, অপ্রবেশ্য স্তরের উপরে প্রবেশ্য স্তরের মধ্যে এই ভূগর্ভের জল সঞ্চয় হবে। অতএব শিলাস্তরের গঠন সম্পর্কে বুঝলে যে শিলাস্তরের গঠন, অর্থাৎ উলম্ব বরাবর প্রস্থচ্ছেদ করলে আমরা কি দেখব, নিচে একটা স্তর পাবো যার ভেদ করে জল নিচের দিকে চুঁয়ে যায় না, আর উপরিভাগে স্তর পাবো উপর থেকে জল চুঁয়ে এসে নিচে এখানে জমা হয়। অর্থাৎ অপ্রবেশ্য স্তরের উপর যে স্তরে জল জমা হতে পারে, যে স্তরের ভেতর দিয়ে জল আসতে পারে তাকে প্রবেশ্য স্তর বলা হয়। তবে অপ্রবেশের উপরে প্রবেশ্য স্তরের মধ্যে জল জমা হওয়াকে এটাকে আমরা ভৌমজল বলি। এটাই হচ্ছে এক কথায় ভৌম জল। এটাই হচ্ছে ভৌম জল। তো দেখো, তাহলে কি বললাম, শিলাস্তরের গঠন জানলাম। ভূমির ঢাল একটু বুঝে নিলে আরো ভালো হয়। ভূমির ঢালে কি রয়েছে না, সমুদ্রের জল বাষ্প হয়ে আসছে, স্থলভাগের উপর দিয়ে আসার সময় পাহাড়ে যদি বাধা পায়, ঢাল বেয়ে করে উঠছে, উঠে শীতল বাতাসের সংস্পর্শে এসে মেঘ সৃষ্টি হচ্ছে, মেঘ থেকে বৃষ্টি হচ্ছে, এটা ঠিক। কিন্তু বৃষ্টির জল পাহাড়ের যদি ঢাল খারাপ প্রকৃতির হয়, সেখানে জল চুঁয়ে নিচে যাওয়ার থেকে ঢাল অনুসারে গড়িয়ে যাওয়ার প্রবণতা সব থেকে বেশি লক্ষ্য করে। অতএব ভূমির ঢাল যদি খারাপ হয় তাহলে সেখানে ভূগর্ভে জল জমা হবে না, কারণ ভূমির ঢাল অনুসারে সেই জল দ্রুত নিচের দিকে গড়িয়ে যাবে। আর যদি সমতল প্রকৃতি ভূমিরূপ পাও, ধরো এটা সমতল ভূভাগ ছিল, এই সমতল ভূভাগ যে জায়গাটা আছে এখানে বৃষ্টির জল পড়া মানে কি হবে, সে সহজে চুঁয়ে ভেতরে প্রবেশ করবে। অতএব দেখো, ভূমির ঢাল ভূগর্ভে জলের ভাণ্ডারকে নিয়ন্ত্রণ করে। কিরকম? যদি খাড়া ঢাল হয় পাহাড়ের ঢালে, বৃষ্টির জল পড়া মানে বরফ গলা জল কিংবা নদীর জল সে সরাসরি ঢাল অনুসারে দ্রুত নেমে আসতে চেষ্টা করে। অতএব চুঁয়ে যে নিচের দিকে যাবে সেটা পারে না। আর যদি সমতল প্রকৃতি ভূভাগ হয় তাহলে বৃষ্টির জল সহজে চুঁয়ে নিচের দিকে গিয়ে ভূগর্ভে জমা হয়। অতএব ভূমির ঢাল ভৌমজল সঞ্চয়কে বিশেষভাবে নিয়ন্ত্রণ করে। এবার আসো কি জানবো না, প্রবেশতা ও সছিদ্রতা। একটু বলেছিলাম এখানটায় যে ভূপৃষ্ঠের উপরিভাগে যে স্তরগুলো রয়েছে তার মধ্যে যদি প্রবেশতা না থাকে, সছিদ্রতা না থাকে, তাহলে ভূগর্ভে জল কোনোভাবেই সঞ্চয় হবে না। প্রবেশতা মানে অর্থাৎ যে শিলাগুলোর মধ্যে ফাঁক থাকে, যে ওই ফাঁককেই বলা হয় সছিদ্রতা। কোনাগুলো অর্থাৎ দেখো, যদি মৃত্তিকা ধরো, তার ডাস তুলে আনো, তার বিভিন্ন আকারে কোনা পাবে, কোনটা ছোট কোনটা বড়। এখন তো বালি যদি নাও, তার মধ্যে দেখবে কোনটা ছোট কোনটা বড় রয়েছে। অতএব সেগুলো কি না, বালির মধ্যে ফাঁক ফাঁক আছে। ঠিক একই রকম মাটির উপরি স্তরে দেখবে যে কোনাগুলো আছে তার মধ্যেও ফাঁক রয়েছে। এই ফাঁককে বলা হয় সছিদ্রতা। সছিদ্র অর্থাৎ যে কোনাগুলো রয়েছে ওই কোনাগুলোর মাঝখানে যে গ্যাপ, ওই গ্যাপগুলোকে কি বলা হবে, সছিদ্রতা। আর ওই সছিদ্রতার ভেতর দিয়ে জল কিংবা বায়ু ঢোকা কিংবা বেরোনোর যে ক্ষমতা, সছিদ্রতা হচ্ছে শিলাকণাগুলির মাঝখানে ফাঁক, এ সছিদ্রতা বলে, এটা বিষয়। আর ওর ভেতর দিয়ে জল ঢোকা বেরোনোর যে ক্ষমতা তাকে বলা হবে কি না, প্রবেশতা, প্রবেশ করার ক্ষমতা। ভূগর্ভের জল এই শিলারন্ধ্রের বা
সচ্ছিদ্রতার ভেতর দিয়ে চুইয়ে এই যে নিচের দিকে প্রবেশ করবে তাকে বলবো আমরা প্রবেশতা। জলেরও হতে পারে, বায়ুরও হতে পারে। দেখো এই সচ্ছিদ্রত প্রবেশতা যদি স্বাভাবিক থাকে তাহলে ভূগর্ভের জল বেশি পরিমাণে সঞ্চিত হবে। যদি উপরিভাগে সচ্ছিদ্রতা, এই ধরুন এখন প্লাস্টিক দূষণ হচ্ছে, ভূগর্ভের মধ্যে যদি চাপা পড়ে যায় প্লাস্টিক, তাহলে বৃষ্টির জল চুইয়ে এসে নিচের দিকে যেতে পারবে না, প্লাস্টিক বাধা সৃষ্টি করছে। অর্থাৎ সচ্ছিদ্রতাকে বন্ধ করে দেয় কে? প্লাস্টিক। অতএব সচ্ছিদ্রতা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভূগর্ভের জল সঞ্চয় হওয়ার ক্ষেত্রে। 4 নম্বর বিষয় এটা, এই 4টা বিষয় জেনারেলি হবে বৃষ্টিপাত বা অদক্ষেপ। অর্থাৎ দেখো ভূগর্ভের সমুদ্রের জল যেমন আসে স্থলভাগের দিকে সোজা উঠে বৃষ্টিপাত হতে পারে, পরিচালন বৃষ্টিপাত, পাহাড়ের গায়ে বাধা পেয়ে শৈলকে বৃষ্টিপাত হতে পারে। এবার বিষয়টা কি দেখছো, দেখো বৃষ্টিপাতের স্থায়িত্ব ভূগর্ভের জলের পরিমাণটাকে নিয়ন্ত্রণ করে। তোমরা চিন্তা করে দেখো, যদি মৃদু মাঝারি মাপের বা মানের বৃষ্টিপাত হয়, অর্থাৎ বৃষ্টির পরিমাণ যদি খুব তীব্র না হয়, তাহলে ওই বৃষ্টির জল বা সহজে চুইয়ে নিচের দিকে যেতে পারবে। অর্থাৎ বৃষ্টির জল মাঝারি গতি পর্যন্ত যদি হয়, তীব্র গতিতে না যদি হয়, তাই না, মুষলধারে বৃষ্টি না হয়, যদি হালকা থেকে মাঝারি মাপের বৃষ্টিপাত হয়, তাহলে রন্ধ্রগুলো বেশিক্ষণ ধরে খোলা থাকবে, ভূগর্ভের জল বেশি পরিমাণ গিয়ে জমা হবে। আর যদি তোমরা চিন্তা করে নাও, যদি তীব্র গতিতে মুষলধারে বৃষ্টিপাত হয়, তাহলে বৃষ্টির জল সজোরে আঘাতের ফলে ছিদ্র রন্ধ্রগুলো বন্ধ হয়ে যাবে, পরিমাণে চাপা হয়ে যাওয়ার ফলে রন্ধ্র বন্ধ হয়ে যাওয়ার জল চুইয়ে নিচের দিকে যেতে পারবে না। সে তখন কি হবে? পৃষ্ঠ প্রবাহ হয়ে যাবে। দেখবে যখন আমাদের অল্প পরিমাণ বৃষ্টিপাত হয়, কিছুক্ষণের মধ্যে দেখবে জলগুলো নিচের দিকে বসে গেছে। যখন অল্প সময় প্রচুর বৃষ্টিপাত হয়, জল নিচের দিকে চুইয়ে যেতে পারে না, রন্ধ্রগুলো বন্ধ হয়ে যায়, তখন কি হয়? পৃষ্ঠ প্রবাহ হয়ে নিচের দিকে অর্থাৎ নিচু জায়গাকে সাগর মহাসাগরে চলে যায়। তাহলে দেখো এই বৃষ্টিপাতের স্থায়িত্ব, বৃষ্টিপাতের প্রকৃতি, বৃষ্টিপাতের ধরন ভূগর্ভের জলের ভান্ডারকে নিয়ন্ত্রণ করছে। যদি হালকা থেকে মাঝারি মাপের বৃষ্টিপাত হয় অনেকক্ষণ ধরে, অনেকক্ষণ নয়, মোটামুটি কিছুক্ষণ ধরে হয়, তাহলে ভূগর্ভের জলের ভান্ডারটা বেশি পরিমাণ হবে। যদি অল্প সময় প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হয়, রন্ধ্রগুলো বন্ধ হয়ে যাবে, জল পৃষ্ঠ প্রবাহিত হয়ে যাবে, সাগর মহাসাগরে চলে যাবে, কিন্তু চুইয়ে নিচের দিকে যাওয়ার ক্ষমতাটা কমে যাবে। অতএব দেখো এই গেল কিনা ভৌমজলের নিয়ন্ত্রক সমূহের পরিচয়। তাহলে আমরা ভৌমজলের কতগুলো বিষয় জানবো না, ভৌমজল প্রথমত কাকে বলে জেনে নিয়েছি, সঙ্গে সঙ্গে ভৌমজলের গুরুত্বটাও জেনে নিয়েছি, 4-5টা গুরুত্ব আমরা জেনেছি। তারপরে আমরা জানলাম ভৌমজলের উৎসগুলো বা প্রকারদের জন্য উৎসের প্রকার, প্রত্যেকে ভৌমজলটা সৃষ্টি হয়, ভূগর্ভে জল সৃষ্টি হয় কোন কোন জায়গা থেকে জেনে নিয়েছি। এখন জানলাম ভৌমজল, এই যে ভূগর্ভের জল কোন কোন মাধ্যমের দ্বারা এখানে নিচে জমা হয়, নিয়ন্ত্রকগুলো কার কার দ্বারা ভূগর্ভের জল জমা হবে, তাই না, সেই বিষয়গুলো অর্থাৎ নিয়ন্ত্রক সমূহ আমরা জেনে নিলাম। তো এখন আমরা একটু জেনে নেই যে ভৌম জলস্তরের শ্রেণী বিভাগ সম্পর্কে একটু জেনে নিতে হবে। এটা একটা কোশ্চেন পড়েও থাকে বা এগুলো থেকে আবার পার্ট কোশ্চেন হয়। তো আমরা প্রথমত জেনে নিই যে ভৌম জলস্তরের শ্রেণী বিভাগ বা ভৌম জলস্তরকে কয়টি ভাগে ভাগ করবো। তো তার আগে শুনে নাও, ভৌম জলস্তরের যে স্তরটা কি সে তো জানা গেছে, যে বৃষ্টির জল চুইয়ে নিচের দিকে যেটা আসবে, সে যখন এই শিলার রন্ধ্র ভেদ করে ভেতর দিকে যাচ্ছে, একটা সুনির্দিষ্ট স্তরের উপর সে সঞ্চিত হচ্ছে। এই সুনির্দিষ্ট স্তরে যেটা সঞ্চিত হচ্ছে তাকে কিন্তু আমরা বলছি ভৌমজল। তো একটা নির্দিষ্ট স্তর অতিক্রম করে নিচের দিকে এসে আবার একটা স্তরে বাধা পাওয়ার পর সে উপরে জমা হচ্ছে, এইভাবে ভৌমজল হচ্ছে। তো দেখো সেই জন্য ভৌম জলস্তরে কিছু শ্রেণী বিভাগ আপাতত হয়। স্তরটা কি রয়েছে, ভৌম জলস্তরকে দুটি ভাগে প্রধানত ভাগ করা যেতে পারে। একটা অসম্পৃক্ত স্তর আর একটা সম্পৃক্ত বা ফিয়েটিক স্তর। দুটো ভাগ, প্রধান ভাগ। যদি প্রধান দুটো ভাগগুলি, এটা হচ্ছে এ, যেটা কিনা অসম্পৃক্ত স্তর দিয়েছি, আর এটা কি বি, তাই না, সম্পৃক্ত স্তর বা ফিয়েটিক স্তর। তো অসম্পৃক্ত কথার মধ্যে উত্তর, অর্থাৎ যে স্তরের মধ্যে সবসময় জল থাকে না তাকে অসম্পৃক্ত স্তর বলবে, আর যে স্তরের মধ্যে সবসময় জল থাকবে, সম্পৃক্ত অবস্থায় আছে, সবসময় রয়েছে, তাকে সম্পৃক্ত স্তর বলে। তো তার আমরা জেনে নিই যে অসম্পৃক্ত স্তরের আবার কতগুলো ভাগ আছে। কি আছে না, এই অসম্পৃক্ত স্তরের মধ্যে 3টি ভাগ দেওয়া হয়েছে। দেখো যদি বলা হয় এটা 1 নম্বর ভাগ, এটা 2, এটা
ঠিক। তো কি দেখেন অসম্পৃক্ত স্তরে দেখা যাচ্ছে যে তিনটি ভাগ, একটা মৃত্তিকা জলস্তর, একটা মধ্যবর্তী জলস্তর আর কৌশিক জলস্তর বা ক্যাপিলারি ওয়াটার বলা হয়। দেখো আমি একটু আগে তোমাদের বললাম যে পৃথিবীতে যে উলম্ব বরাবর প্রস্থচ্ছেদ করো কতগুলো স্তর দেখতে পাওয়া যায়। যতটা পর্যন্ত জল চুইয়ে নিচের দিকে আসতে পারে তাকে আমরা প্রবেশশীলা স্তর বলছি। যদিও আমরা ধরে নিতে পারি এই জায়গা থেকে পুরোপুরি এই অংশ পর্যন্ত, তাই না, এটা হচ্ছে কিনা প্রবেশ স্তর, প্রবেশ স্তর। আর এটা পুরোটাই প্রবেশ স্তর, এই পর্যন্ত না, এই পর্যন্ত পুরোটাই প্রবেশ স্তর, অর্থাৎ জল উপর থেকে নিচের দিকে আসতে পারে। এখান থেকে এই পর্যন্ত প্রবেশ স্তর, জল আসতে পারে না। আর যে স্তর ভেদ করে জল যেতে পারে না তাকে অপ্রবেশ স্তর, অর্থাৎ এটা হচ্ছে কি অপ্রবেশ শিলা স্তর। এবার এই প্রবেশ স্তরের মধ্যে দুটি ভাগ কি হচ্ছে কিনা, একটা অসম্পৃক্ত আর একটা সম্পৃক্ত। অসম্পৃক্ত বলতে যে স্তরের মধ্যে জল সবসময় থাকছে না, তাই না, প্রায় থাকে না, তাকে বলা হবে অসম্পৃক্ত স্তর। তার তিনটি ভাগ দেখে নাও। মৃত্তিকা জলস্তর, যাকে ভাদস্তর বলা হয়, ল্যাটিন শব্দ ভাদোদাস থেকে ভাদোস শব্দটি এসেছে, তাই না, ভাদোদাস থেকে ভাদোস, যার অর্থ অগভীর, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে, এটা তো ভূপৃষ্ঠ, এই ভূপৃষ্ঠ থেকে গভীরতা খুব বেশি নয়, ভূপৃষ্ঠ, এই ভূপৃষ্ঠ থেকে গভীরতা বেশি নয়, অগভীর, অল্প গভীরের মধ্যে, যেটা বৃষ্টির জল শব্দ চুইয়ে ভেতরের দিকে যেতে পারে। যে স্তর ভেদ করে ভূপৃষ্ঠের জল চুইয়ে নিচের দিকে যেতে পারে বা যায়, উপর থেকে নিচের দিকে যাবে, উপর থেকে নিচের দিকে যাওয়ার ঘটনাকে বলা হয় কি না ভাদোস জল বা মৃত্তিকা জলস্তর, অর্থাৎ ভাদোস জল। তো ভাদোস জল কি, এটা এক নম্বর জিনিস ধরে নাও, এই স্তরটা হচ্ছে কিনা এক নম্বর স্তর। বৃষ্টি হলো বা নদীর জল বা বরফ গলা জল মাটির রন্ধ্র ভেদ করে যখন সরাসরি নিচের দিকে চলে যায়, নিজে জল ধরে রাখতে পারে না কিন্তু বয়ে নিয়ে যেতে পারে, ওই রকম স্তরকে মৃত্তিকা জলস্তর বা ভাদোস স্তর বলা হয়, বা অগভীর জলস্তর বলা হয়, অর্থাৎ এখানে জল থাকে না। বিষয়টা এইটুকু মনে রাখো। ভাদোস স্তর কি, ভাদোস জল কি, এটা 2 নম্বর কোশ্চেন থাকতে পারে। অর্থাৎ তোমরা কি বলবে, এই বৃষ্টির জল, নদীর জল, হিমবাহের জল প্রভৃতি যখন ভূপৃষ্ঠের রন্ধ্র ভেদ করে নিচের দিকে যায়, যে স্তরের ভেতর দিয়ে চুনে নিচের দিকে চলে যায়, যে স্তরের ভেতর দিয়ে চলে যাচ্ছে, অর্থাৎ যে স্তর জল ধরে রাখতে পারে না কিন্তু পাঠিয়ে দিতে পারে, নিচের দিকে পাঠিয়ে দিতে পারে, তাকে বলা হবে কি ভাদোস জল। জলটাকে পাঠিয়ে দিলে ভাদোস জল। আর এই যে স্তরের ভেতর দিয়ে যাচ্ছে তাকে বলা হয় ভাদোস স্তর। অর্থাৎ এটা একরকম প্রবেশ স্তর, যার ভেতর দিয়ে জল যাচ্ছে কিন্তু থাকছে না। অতএব আমরা মৃত্তিকা জলস্তর বা ভাদোস স্তর জানলাম। এবার কৌশিক স্তর জেনে নিলে মধ্যবর্তী স্তর জানলে খুব সুবিধা হবে। কৌশিক স্তর কি, দেখো নিচের দিকে যেখানে অপ্রবেশ স্তর রয়েছে, সেই অপ্রবেশ স্তরের উপর প্রবেশ স্তরের মধ্যে উপর থেকে আসা, অনুপ্রবেশ করা জলরাশি সঞ্চিত হয়েছে ভৌম জলরূপে জমা হয়েছে। তাহলে এই যে ভৌম জলস্তরকে বলা হয় সম্পৃক্ত স্তর বা বি স্তর। এটা হচ্ছে কি না বি স্তর। আর এইখান থেকে এই পর্যন্ত অংশ তোমার কি না এ স্তর, এই পর্যন্ত এ, এইখান থেকে, আর এই অংশটা হচ্ছে কি বি স্তর বা ফেটিক স্তর। তো একটু জানার বিষয় রয়েছে, কি রয়েছে তোমাদের, যে কৌশিক স্তরটা কি না এই স্থায়ী সম্পৃক্ত স্তরের উপরিভাগে যে স্তরের মধ্যে জল সবসময় তো থাকছে না, তাই না, কিছু সময় থাকতে পারে, সব সময় থাকে না। আবার ওই স্তর থেকে জল অনুস্রাবন প্রক্রিয়ায়, অর্থাৎ প্রস্বেদন প্রক্রিয়ায়, ধরো সূর্যের তাপে যখন বাষ্প হয় নিচ থেকে উপরের দিকে উঠতে পারে, উপরের দিকে যেতে পারে, নিচ থেকে উপরের দিকে যেতে পারে, ওই রকম সময়কে বলা হবে কি মানে জলকে বলা হবে। অর্থাৎ যারা নিচ থেকে উপরের দিকে যায়, স্থায়ী সম্পৃক্ত থেকেও কিছুটা বাষ্প হয়ে উপরের দিকে যাওয়ার একটা প্রবণতা সৃষ্টি করে, তাকে কি বলবো কৌশিক জল বা ক্যাপিলারি ওয়াটার। তাহলে কৈশিক জল কি বিষয়টা জানলাম। কৈশিক জল আবার শুনে নাও, অর্থাৎ কি না হলো, এই যে নিচে স্থায়ী সম্পৃক্ত স্তর রয়েছে তার উপরে
যেখান থেকে জল কি হয় চুইয়ে উপরের দিকে ওঠে, এই নিচ থেকে উপরের দিকে যে উঠছে, তাই না, বা প্রস্বেদন প্রক্রিয়ার উপরের দিকে যে একটা টান সৃষ্টি হয়, ওই রকম স্তরকে বলা হয় কিনা হ্যাঁ কৈশিক স্তর বা ক্যাপিলারি ওয়াটার, মানে গ্রাউন্ড ওয়াটার লেভেলও বলা যেতে পারে। এবার দেখো উপরে রয়েছে কিনা মৃত্তিকা জলস্তর বা ভাদ্র স্তর, নিচে রয়েছে কি এটা 3 নম্বর হ্যাঁ কৈশিক স্তর, তাই না, তারই মাঝখানে রয়েছে 2 নম্বর স্তর হিসাবে কি না তোমার মধ্যবর্তী স্তর, অর্থাৎ উপরে আর্দ্র স্তর আর নিচে হ্যাঁ কেউ অনেকটা আর্দ্র স্তর, তার ঠিক মধ্যবর্তী স্তরকে আমরা কি বলবো না মধ্যবর্তী হ্যাঁ জলস্তর, ভৌম জলস্তর বলবো। এবার দেখো তাহলে আমরা অসম্পৃক্ত স্তরের 3টে স্তর সম্পর্কে জেনে নিলাম। এবার সম্পৃক্ত বা ফ্রিয়েটিক স্তর, ফ্রিয়েটি একটি গ্রিক শব্দ, ফ্রিয়েটিক, যার অর্থ কিন্তু কূপ বা নলকূপ। অর্থাৎ দেখো আমি একটু এর মধ্যে বলেছিলাম যে এই উপর থেকে আমরা নল ভূপৃষ্ঠ পর্যন্ত, ভূগর্ভ পর্যন্ত পাঠিয়ে দিই, কতদূর পর্যন্ত, ভৌম জলস্তর পর্যন্ত, যেখান থেকে জল আমরা তুলে নিতে পারি, তাই না, পাম্পের সাহায্যে হোক, তাই না, তুলে নেই, সেটাই হচ্ছে কি না সেই লেভেল পর্যন্ত যে পাঠিয়ে দিতে হয় সেটা হচ্ছে কি তোমার সম্পৃক্ত স্তর বা ফ্রিয়েটিক স্তর। ফ্রিয়েটিক কথার অর্থ হচ্ছে কূপ। তাহলে কূপ অর্থাৎ নলকূপ কথাটা মনে রাখো। দেখো এই ফ্রিয়েটিক স্তরের 2টি ভাগ ধরা যেতে পারে, কারণ কি এর উপরের দিকের একটা অংশ ধরে নাও, যেটাতে কি হয় না বর্ষা ঋতুতে এই যে ভূগর্ভের জল সঞ্চিত আছে, যাকে আমরা সম্পৃক্ত স্তর কিংবা ফ্রিয়েটিক স্তর বলছি, এটা পুরোটাই কি ঘটনা করছে, ভূপৃষ্ঠের যে জল চুইয়ে উপর থেকে নিচের দিকে আসছে, অপ্রবেশ স্তর বাধা পেয়ে প্রবেশ স্তরের মধ্যে জমা হচ্ছে, তাই না, যাকে আমরা ভৌমজল বলছি বা স্থায়ী সম্পৃক্ত স্তর বলছি। সবসময় এই স্তরে জল থাকে, এর আবার 2টো ভাগ হয়। কিরকম, একটা সাময়িক সম্পৃক্ত স্তর আর স্থায়ী সম্পৃক্ত স্তর। এই সম্পৃক্ত স্তরের 2টো ভাগ, সাময়িক অর্থাৎ সব সময় থাকে না, কিছু সময় জল থাকে। দেখো বর্ষাকালের সময় অতিরিক্ত বৃষ্টিপাত হয়, যখন অতিরিক্ত বৃষ্টিপাত হয় তখন ওই জলের স্তরের উচ্চতা বাড়তে শুরু করে, যে ভূগর্ভে জল জমা হয়েছে বেশি পরিমাণে জল আসবে, সে উপরের দিকে বাড়বে, আর ভূগর্ভ থেকে উপরের দিকে যতটা বেশি বাড়বে এই বাড়বে এবং ভৌমজল স্তরটা তখন উচ্চতা বেড়ে যায়। আবার যখন গ্রীষ্মকাল আসে বা শীতকাল আসে, বর্ষাকালের পরে যখন শীতকাল আসবে তারপর গ্রীষ্মকাল আসবে, তখন অতিরিক্ত জল যে ক্যাপিলারি ওয়াটার হিসাবে যখন বেড়ে যাবে বা কৈশিক জল হিসেবে যখন উপরের দিকে বেড়ে যাচ্ছে, তখন ওই জলস্তরটা নেমে আসে, যেটা বর্ষা ঋতুতে নিচ থেকে উপরের দিকে উঠে যায়, সেটা শীত বা গ্রীষ্মের পরে সেটা আবার নিচের দিকে নামে। অর্থাৎ যে স্তরটা জল সবসময় থাকে না, বর্ষা ঋতু ছাড়া অন্য সময় থাকে না, তাকে সাময়িক বলা হয়। কিছু সময়কালের জন্য জল থাকলে তাকে সাময়িক স্তর বলা হয়। অর্থাৎ আমি যদি এটাকে পুরোটা যদি আমার কি স্তর হয়, সম্পৃক্ত হয়, তাহলে এই স্তরটি হবে কি না সাময়িক সম্পৃক্ত স্তর, সাময়িক স্তর। আর নিচে যে স্তরের মধ্যে জল সব সময় থাকে, স্থায়ীভাবে থাকে, তাকে বলা হবে স্থায়ী সম্পৃক্ত স্তর। তো এই স্থায়ী সম্পৃক্ত স্তর পর্যন্ত আমাদের এই যে পানীয় জলের জন্য যে নলকূপ তৈরি করা হয়, নল আমাদের এই পর্যন্ত পাঠাতে হয়, তাই না, এখানে পাঠালে আমরা সবসময় নলকূপ থেকে জল পাই। অতএব দেখো আমরা কি দেখলাম, ভৌম জলস্তরের শ্রেণীবিভাগ অবশ্য মনে রাখবে, তাই না, ভাদ্র স্তর কি আর ফ্রিয়েটিক স্তর কি। ভাদ্র স্তর আর ফ্রিয়েটিক স্তর 2 নম্বরের কোশ্চেন থাকে। আর আমরা কোন স্তর থেকে পানীয় জল বা ভৌম জল পাই, সেটার ক্ষেত্রে তোমরা মনে রাখবে যে স্থায়ী সম্পৃক্ত স্তর থেকে বা স্থায়ী ফ্রিয়েটিক স্তর থেকে আমরা পানীয় জলটা পেয়ে থাকি। অতএব আমরা ভৌম জলস্তরের শ্রেণীবিভাগ বা স্তর বিন্যাস সম্পর্কেও ধারণা পেলাম।